আহ, ধন্যবাদ আপনাকে আমাকে এই একাত্তর সুযোগ জানালে যুক্ত করার জন্য। প্রথমত, যে বিষয়টা যে বর্তমান যে সরকার আছে, সেই সরকার তো এই আগামী নির্বাচনে কোনো পার্টিনেন্ট না, তারা কোনো পক্ষ না, বা তাদের কোনো দল থাকছে না। কাজেই নির্বাচন সাধারণত যেটা হয় যে একটি নির্বাচিত সরকার বা একটি দলীয় সরকারের আন্ডারে যখন নির্বাচন হয়, তারা যখন ওই নির্বাচনে অংশ নেয়, তারা নানা ধরনের ফন্দি ফিকির করতে থাকে তাদের নির্বাচন তাদের পক্ষে নেয়ার জন্য। যেহেতু এই সরকার একটা অন্তর্বর্তী সরকার এবং কোনো দলের সরকার না, তো কাজেই তাদের দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টা বা সর্বোচ্চ আন্তরিকতা থাকবে নির্বাচনটাকে সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ করে নিজেদের সুনাম, নিজেদের সুখ্যাতি অর্জন করা। এতে কোনো মানে আমি অসুবিধার কোনো জায়গায় দেখি না। কিন্তু যেই প্রক্রিয়াটা এখানে এসছে, একজন বা দুইজন ঢুকলেন, তারপরে আবার আরেকজন ঢুকবেন, তো যিনি প্রথম ঢুকবেন তিনি যেই ফুটেজটা পাবেন, পরে কিন্তু আবার যারা যাবেন তারা কিন্তু ওইটা নিতে পারবেন না। কাজে ওইটাতে কিন্তু আরেক ধরনের মানে কেওয়াজ সৃষ্টি হবে নির্বাচন কেন্দ্রে। তো কে আগে সেই যাবেন, মানে বিষয়, একটা খবর পাবার পরে যেরকম হ্যাঁ, বলছিলেন। হ্যাঁ, একজন গেলেন, তখন যখন সাংবাদিকরা গেলেন বাকিরা সবাই কিন্তু ইনসিডেন্ট জেনে গেলেন, মিডিয়ার ক্যামেরা দেখে সবাই মানে সরে গেলেন বা অন্য কিছু হয়ে গেল। তখন তো আর পরে যিনি গেলেন তিনি তো আর ওই মোমেন্টটা পেলেন না। এটা তো একজন সাংবাদিকের জন্য কখনোই কাঙ্ক্ষিত হতে পারেন না যিনি পরে যাবেন। হ্যাঁ, তো আবার কাজেই এটা কিন্তু একটা, প্রিজাইডিং অফিসারের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো অনুমতি নিতে গেলে হ্যাঁ, হ্যাঁ, তাকে তো কেন্দ্রের ভিতরে ঢুকতে হবে, হ্যাঁ, নাহলে কেন্দ্রের প্রিজাইডিং বাইরে থেকে অফিসারের কাছ কারো থেকে, মাধ্যমে মেসেজ দিতে হবে। সেই সময় তো আসলে হ্যাঁ, প্রিজাইডিং অফিসারের কাছ থেকে অনুমতি নিতে গেলে যেটা হয়, প্রিজাইডিং অফিসার এই সাংবাদিক এসেছে, সাংবাদিকের সবাই সাবধান হও, ওই যে বিষয়টা আছে, মানে যে মোমেন্টটা একজন সাংবাদিক ধরতে চায় বা দেশবাসীকে দেখাতে চায়, তো সেইটা কিন্তু তার পক্ষে দেখানো সম্ভব না। যে আমি একটু আর ফয়েজ আহমদ আপনাকে আরেকটা একটু আমি যুক্ত শেষ করি। কথাটা বলি, হ্যাঁ, ওনারা যে এই প্রক্রিয়াটা করছেন সেটা আমার মনে হয় যে ওনারা বর্তমান বাস্তবতাটাকে অস্বীকার করছেন। কারণ এখন কিন্তু সবার হাতে মোবাইল ফোন থাকে, নির্বাচনে যখন ভোট দিতে যাবে সবাই কিন্তু মোবাইল ফোন সাথে নিয়ে যাবে। জি, ওনারা শুধু মিডিয়াকে নিষিদ্ধ করছেন, কিন্তু প্রত্যেকেই তো তার মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে সে কিন্তু আপলোড করে দেবে। হ্যাঁ, মানে তো তখন সেই তো ক্ষেত্রে, মিডিয়ারই ক্রেডিবিলিটি না, না, মানে মিডিয়ার নেমে ক্রেডিবিলিটি যাবে। থেকে বড় কথা ফয়েজ যে, আহমদ, আমি একটু ফয়েজ আহমদ কি আপনার কাছে ফিরবো, আমি আসবো, হাতে সময় আছে। ফয়েজ আহমদ, মানে না, দেখুন, এটা প্রতিটি নির্বাচনেই আমাদের জাতীয় নির্বাচনগুলির যদি আমরা অতীতের ট্রেডিশনও দেখি, নির্বাচনে সুনির্দিষ্টভাবে কয়েকটি নীতিমালা এই সংক্রান্ত। এর মধ্যে ধরুন একটি হচ্ছে সাংবাদিকদের জন্য নীতিমালা, একটি বিদেশি সাংবাদিকদের নীতিমালা হয়, এবং পর্যবেক্ষক যারা থাকেন তাদের জন্য একটি নীতিমালা হয়। বর্তমান সময়ে এই যে নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যেটা হচ্ছে যে নির্বাচন একটি স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচনের কথা মাথায় রেখেই যাবতীয় নীতিমালা বা পর্যবেক্ষক অনুমোদন, তাদের নিবন্ধন দেয়া, এই কাজগুলি করা হচ্ছে। এখন মুশকিল হচ্ছে আমাদের যে ভোট কেন্দ্রগুলি হয়, আমাদের এই ভোট কেন্দ্রে আসলে এক ধরনের এটা নিশ্চয়তা তৈরি করতে হবে যে ভোটারদের জন্য নির্বিঘ্নে সে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এখন আমাদের যে বিপুল সংখ্যক গণমাধ্যম, একটা জায়গায় আপনি জেনারেলি চিন্তা করেন, মানে এটা কিন্তু কোনো মানে এক্সট্রাঅর্ডিনারি বা অ্যাবনর্মাল কিছু ঘটে গেল কেন্দ্রে, সে জায়গায় একটা মারামারি বা একটা অনিয়মের ঘটনা সে কেন্দ্রে, সেটার হিসাবটাই টোটালি ডিফারেন্ট। যে জায়গাটায় চাচ্ছে যে একটি শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এরকম কেন্দ্রগুলিতে যেন সাংবাদিকরা প্রবেশ করুক, সবাই প্রবেশ করুক, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তারা থাকুক, কিন্তু সেটা একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে হোক। আদারওয়াইজ আপনি যদি দেখেন একসঙ্গে আমাদের শুধু যদি টেলিভিশন আপনি চিন্তা করেন, যদি 30টি টেলিভিশনের ক্যামেরা এবং রিপোর্টার একসঙ্গে একটি কেন্দ্রে ঢুকে পড়ে, এটার অবস্থাটা কি দাঁড়াবে? আগের নির্বাচনগুলোতেও তো এত সংখ্যক গণমাধ্যমই ছিল। এত সংখ্যক গণমাধ্যম আগের নির্বাচনগুলিতে ঢুকতে পারতো না। আপনি আজকে যেই আরএফইডির সঙ্গে যে ডিসকাশনটা ইলেকশন কমিশনের হয়েছে, সেই ডিসকাশনের বিষয় কিন্তু এটাই যে আগের নির্বাচনগুলি তো একসঙ্গে এক কেন্দ্রে এত সাংবাদিক ঢোকার কোনো পারমিশন নীতিমালা অনুযায়ী ছিল না। সেই জায়গাটাকেই আরও কিভাবে ফার্নিশড করা যায়, সাংবাদিকদের জন্য অ্যাক্সেস আরও কতটা ফ্রি করা যায়, সেটা নিয়েই তাদের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা। সেই জায়গাটা মানে মূল বিষয় হচ্ছে নির্বাচন কমিশন যে কাজটা করছে, সেই জায়গায় আপনি অতীতে কখনো সাংবাদিকদেরকে সংশ্লিষ্ট করা হয়নি।
এবার সেটা করা হচ্ছে, সাংবাদিকদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে সেটা নিয়ে। আপনি যে সংগঠনের কথা বলছেন আরএফইডি নেতৃবৃন্দের সঙ্গে ইলেকশন কমিশন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা, তারা কিন্তু এটা মেনে নেয়নি, মানে তারা এটা আবার রিভিউ করতে বলেছে বা তারা প্রত্যাখ্যান করেছে। এই জায়গাটাই আপনি দেখুন, এই যে মেনে না নেয়া এবং রিভিউ করতে বলা, দ্যাট ইজ যে তার অংশগ্রহণ শুরু হয়েছে, সেখানে তারা অংশগ্রহণ করছে, তাদের অপিনিয়ন দিচ্ছে, সে অপিনিয়ন মূল্যায়ন হবে, সে মূল্যায়নের ভিত্তিতেই আশা করি এটা একটা চূড়ান্ত জায়গায় হয়তো পৌঁছানো যাবে। আচ্ছা, তার মানে এটা এখনো চূড়ান্ত না, চূড়ান্তভাবে না, এই নীতিমালাগুলি শুনেন, এই নীতিমালাগুলি চূড়ান্ত বলতে কি, এটা নির্বাচনের আগের দিন পর্যন্ত চূড়ান্ত হওয়ার সুযোগ থাকে। আমরা যদি অতীতে খেয়াল করে দেখি যে মোটরসাইকেল, সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার নিয়ে নানান ধরনের, এটা একটা প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে, এটা ইলেকশন কমিশনের পূর্ণ এখতিয়ার আছে, এই কাজটা তারা করতে পারে। সুতরাং একটা বিষয়, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও একাধিকবার বলেছেন যে আমরা একটি অনন্য নির্বাচন করতে চাই, আমরা একটি অসাধারণ নির্বাচন করতে চাই, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন করতে চাই, নিশ্চয়ই ইতিহাসের সেরা নির্বাচনটি আপনি গণমাধ্যমকে দূরে ঠেলে দিয়ে সম্ভব নয়। সুতরাং গণমাধ্যমকে কিভাবে আরো ইনকর্পোরেট করা যায় এই প্রক্রিয়ার সঙ্গে, সে বিষয়টা ইলেকশন কমিশন ভেবে দেখবে অবশ্যই। জি, জনাব আব্দুল আলিম, আপনি এই ক্ষেত্রে আসলে কি যুক্ত করবেন কি দেখেন? কোনো সাংবাদিক যদি নীতিমালা ভঙ্গ করেন, মানে তাহলে কি হয়, সেটার প্র্যাকটিসটা কি, বা এটা আসলে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করাকে প্রভাবিত করবে কিনা, বা বিদেশি সাংবাদিকরা আসবেন, বিদেশি গণমাধ্যমগুলো আসবেন, যেহেতু এবার একটা মানে অন্যরকম প্রেক্ষাপটে নির্বাচনটা হচ্ছে, সেই জায়গা থেকে। না, আমরা অতীতে যেটা দেখেছি, এই যে মূলত তো গত 3টা নির্বাচনে বিদেশি সাংবাদিক বা মেহেদী হাসান পলাশ কোনো মন্তব্য বা জি প্রশ্ন? মানে বেশ কয়েকটা বিষয় জানার আছে এবং বলারও আছে। প্রথম কথাটা হলো যে এটা বাংলাদেশের ইতিহাসের মানে সবচাইতে নারকীয় হত্যাকাণ্ডগুলোর মধ্যে এটা একটা। তো আমরা এই হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং একই সাথে এইটার সুষ্ঠু বিচার, যারা অপরাধী তাদের বিচার হোক সেটাও কামনা করি। কিন্তু এই যে আজকে যে মানে বললেন যিনি অ্যাডভোকেট জাকির হোসেন, যে জজমিয়া নামক নাটক সাজানো হয়েছিল, তো আপনি পরিচয় দিলেন তিনি বিএনপিরই একজন। তো এই নাটক তো মানে সেই সময় মানে বিএনপির আমলেই সাজানো হয়েছিল, এটা একটা বিষয় উনি ব্যাখ্যা দেবেন। দ্বিতীয়ত, জজমিয়া কি আমরা যে যখন এই চেঞ্জের পরে যখন মামলাটা পরবর্তীকালে শোনানো হলো, শুনানি নতুন করে হলো, সেখানে জজমিয়াকে আবার মানে জজমিয়ার রোলটা কিভাবে আলোচিত হয়েছে। তৃতীয়ত হলো যে এই মামলায় পরবর্তী যে শুনানিগুলো হলো, সেই শুনানির প্রক্রিয়ায় তদন্তের সাথে যারা জড়িত ছিল, এই যে অবসরপ্রাপ্ত একজনকে নিয়ে এসে আবার এই মামলার মানে তদন্তের ভার দেয়া হলো, তাদেরকে কি আবার আনা হয়েছে কিনা বা তাদেরকে আনা হবে কিনা? কারণ এই মামলার তো এখন যারা নির্দোষ, আমরা জানি, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো পয়েন্ট, মানে একটু যদি আমি জাকির হোসেন ভুঁইয়া একটু যদি ক্লিয়ার করেন। আমি ছোট্ট দুটো প্রশ্ন করে শেষ করি, এক লাইনে দুটো করে প্রশ্ন করছি। একটা হলো যে এই যে লুৎফুজ্জামান বাবর বা যারা এই একটা ভুল বিচারে 17 বছর তারা কারাগারের কন্ডেমড সেলে জীবন কাটালেন, তাদের কি ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করা হবে কিনা? আর এই যে ফয়েজ আহমদ তৈয়ব যিনি সরকারের প্রতিনিধি আছেন, তার কাছে প্রশ্ন যে মামলায় তো একটা হয়ে গেল, যারা নির্দোষ ব্যক্তি তারা মুক্তি পেয়ে গেলেন, এটা সঠিক, কিন্তু কিছু মানুষ তো আবার হত্যার শিকার হয়েছেন, তাদের বিচারটা কিভাবে হবে, তারা কিভাবে বিচার পাবেন? মানে তৎকালীন বিএনপি সরকার বিচারপতি জয়নুল আবেদিন কমিশনকে মানে প্রধান করে এক সদস্যের একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেন। আমার সেই রিপোর্টটি দেখার সৌভাগ্য হয়েছিল। সেখানে আরজেস গ্রেনেড কিভাবে এসেছিল তার সম্পর্কে কিছু কথাবার্তা ছিল। আপনারা সেই মানে বিচারপতি জয়নুল আবেদিন কমিশনের রিপোর্টটাকে আপনারা কেন কগনিজেন্সে তৎকালীন বিএনপি সরকার নিল না?